দেখো, আগের দিন যত যতদূর পর্যন্ত আলোচনা হয়েছিল, আজকের ক্লাস আমরা ঠিক সেখান থেকেই তারপর থেকেই শুরু করব। আজ আমাদের যে টপিকে আলোচনা হচ্ছে, মূলত আমরা যে ক্লাসটা করছি সেটা হলো মূলত ধ্বনি, বর্ণ এবং বর্ণ বিশ্লেষণ। ক্লাসটা তোমার একদিনই করিয়ে দেওয়া যেত। আমি ক্লাসটার পার্ট 2, অর্থাৎ দ্বিতীয় ভাগে এটা তোমাদের কাছে আলোচনা করছি এই কারণেই, এটা নিয়ে আমি একটু বিস্তারিত আলোচনা করতে চাইছি। এবং তোমরা জানো যে এখন যে পরীক্ষা হচ্ছে, তোমরা বিগত বছরে টেট পরীক্ষা দিলে, অর্থাৎ 2023-এ যে টেট পরীক্ষা দিলে এবং আগেও যে টেট পরীক্ষা হয়েছে, সেখান থেকে যে প্রশ্নগুলো হচ্ছে সেগুলো কিন্তু পুরোপুরি তোমার ধারণা নির্ভর প্রশ্ন হচ্ছে। ঠিক আছে? গতানুগতিক প্রশ্ন কিন্তু আর হচ্ছে না। ব্যঞ্জন বর্ণ কোনটা, স্বরধ্বনি কোনটা, স্পর্শ বর্ণ কোনটা, উপমধ্বনি কোনটা, এই ধরনের প্রশ্ন কিন্তু আর আসছে না। এখন কি ধরনের প্রশ্ন আসছে? ধ্বনি বর্ণ সম্পর্কে তোমার ভিত কতটা মজবুত, সেইখান থেকে কিন্তু তোমাকে প্রশ্ন করা হচ্ছে, যাতে করে তোমার বোধ শক্তি ওনারা যাচাই করতে পারেন। যাই হোক, সেটা প্রশ্নপত্র নিয়ে খুব একটা আলোচনার বিষয় নয়। যেমনই প্রশ্ন হোক, আমরা তার উত্তর করব, সেরকম ভাবে কিন্তু আমরা প্রিপারেশনটা নেব। ঠিক আছে? অসুবিধা নেই। তোমাদের রুটিনে বাকি যে ক্লাসগুলো আছে বাংলা ব্যাকরণের, সেগুলোও আমি অবশ্যই শেষ করিয়ে দেবো, সে নিয়ে কোনো সংশয় নেই। কিন্তু ধ্বনি বর্ণের চ্যাপ্টারটা একটু বড়, এটা আমি একটু সময় নিয়েই তোমাদেরকে পড়াই। ঠিক আছে, চলো শুরু করা যাক। দেখো, আহ, আগের দিন যতদূর পর্যন্ত আলোচনা হয়েছিল, কতদূর হয়েছিল তোমরা জানো। আমি বাকযন্ত্রটা কমপ্লিট করে দিয়েছিলাম। বাকযন্ত্র, তোমরা জানো কোথাও এই বিষয়টা কিন্তু পড়ানো হয় না। বাকযন্ত্র তুমি যে কোনো কোচিং সেন্টারে পড়ো বা যেখানে পড়ো, বা তোমার যদি টেটের বইও দেখো, বাকযন্ত্র সম্পর্কে কোনো আলোচনা পাবে না। কিন্তু আমি এখানে বাকযন্ত্রটা টোটাল কমপ্লিট করিয়ে দিয়েছি তোমাদেরকে। এরপর আমরা যে বিষয়টিতে আলোচনা করব সেটি হচ্ছে উচ্চারণের স্থানভেদে ব্যঞ্জন ধ্বনির শ্রেণীবিভাগ। তোমরা জানো যে ব্যঞ্জন ধ্বনি যেগুলো আছে, ব্যঞ্জন ধ্বনির আহ আচ্ছা, আরেকটু বলি যে ধ্বনির লিখিত রূপ যদি বর্ণ হয়, তাহলে ব্যঞ্জন ধ্বনির লিখিত রূপ নিশ্চয়ই ব্যঞ্জন বর্ণ হবে। সুতরাং তোমাকে এটা ব্যঞ্জন ধ্বনির বিভাগও বলতে পারে, অথবা কি বলতে পারে, ব্যঞ্জন বর্ণেরও শ্রেণী বিভাগ হতে পারে। দেখো, শ্রেণী বিভাগ লেখা আছে: স্পর্শ, উষ্ম, অন্তস্থ এবং অযোগবাহ। এগুলো লেখা আছে। এগুলো সম্পর্কে বা এগুলো নিয়ে অত মাথা খারাপ করার কিন্তু কোনো প্রয়োজন নেই। আমরা একেবারে, দেখো, এইখানে চার্টে চলে আসবো। দেখো, এখান থেকে কিন্তু পুরোটা পরিষ্কার হয়ে যাবে। স্পর্শ বর্ণ কোনগুলো এবং কেন এগুলোকে আমরা স্পর্শ বর্ণ বলবো, সে সম্পর্কে তোমাদের যদি কোনো প্রশ্ন থাকে, সেই প্রশ্ন করার সেই প্রশ্ন আশা করি এখান থেকে তোমরা সমস্ত সমস্যার সমাধান পেয়ে যাবে। প্রথমত, স্পর্শ বর্ণ জানার আগে আমাদেরকে জানতে হবে বর্গ। আমি যদিও আগের দিন বর্গ সম্পর্কে ঈষৎ আলোচনা করেছিলাম। বর্গ আছে মোট 5টি আমাদের, সেটি হচ্ছে ক বর্গ, চ বর্গ, ট বর্গ, ত বর্গ এবং প বর্গ। এটা আলোচনা করেছিলাম সংক্ষেপে। এটাকে আমি কিভাবে মনে রাখার জন্য তোমাদেরকে বলেছিলাম, এটাকে কি বলা হয়? ক চ ট ত প। কি বলা হচ্ছে? ক চ ট ত প। অর্থাৎ ক বর্গের ভিতরে আছে 5টি বর্ণ, চ বর্গের ভিতরে আছে 5টি বর্ণ, ট বর্গের ভিতরে আছে 5টি, ত বর্গের ভিতরে 5টি এবং প বর্গের ভিতরে 5টি। তাহলে 5 গুণিত কত? 5। তাহলে স্পর্শ বর্ণ কতগুলো হবে মোট? নিশ্চয়ই তাহলে 25টি স্পর্শ বর্ণ আছে, তাই তো? এই 25টি স্পর্শ বর্ণের কিন্তু আবার ডিটেলে শ্রেণী বিভাগ সম্পর্কে আমরা জানবো। দেখো, একটা ম্যাজিক টেকনিক এখানে তোমাদেরকে আমি শেখাবো, যেটা কোথাও আশা করি এই এই সম্পর্কে ক্লাস তুমি পাবে না। ঠিক আছে? এই টেকনিকটা সম্পর্কে কিছু কিন্তু বিতর্কও তৈরি হতে পারে। সুতরাং একটু মন দিয়ে বুঝবে, যাতে করে তোমাদের সুবিধা হয়। সেই জন্যই কিন্তু এই টেকনিকটা আমি তৈরি করেছি। ঠিক আছে? প্রথমত, ক বর্গের ধ্বনিগুলোর কি নাম, চ বর্গের ধ্বনি বা বর্ণগুলোর কি নাম, ত বর্গের ধ্বনিগুলোর কি নাম, ত বর্গের ধ্বনিগুলোর কি নাম এবং প বর্গের ধ্বনিগুলোর কি নাম, এগুলো মনে রাখতে আমাদের অনেক সময় কি হয়? অসুবিধা হয়, গুলিয়ে যায়। যেহেতু এই ধ্বনিগুলোর একটাই নাম নেই। যেমন আমার ভালো নাম হচ্ছে পল্লব গোস্বামী, ঠিক আছে?
এরপর আমার ডাক নাম আছে, আবার পাড়ার লোকে আবার আমাকে অন্য নামে ডাকে। ঠিক সেরকম ভাবেই আমাদের যে ধ্বনি বা বর্ণগুলো আছে সেগুলোর কিন্তু একটা নাম নেই, এদের আরো অনেক পরিচয় আছে। সুতরাং যেহেতু এগুলোর আরো অনেক পরিচয় আছে, এত এত পরিচয় আমাদের মনে রাখতে কি হয়, অসুবিধা হয়। এবং সেই জন্য কি করে অনেকেই এই যে ধ্বনি এবং বর্ণের ক্লাসটাই স্কিপ করে দেয়, কারণ তারা মনে রাখতে পারে না। আমি একেবারে সহজতম পদ্ধতি তোমাদেরকে শেখাবো। শিখতে শিখতে তোমরা প্রশ্ন করবে, আশা করি আর প্রশ্ন থাকবে না এই বিষয়ে। দেখো একটা লাইন আমি লিখছি, এই লাইনটা তোমরা একটু লিখে নেবে। আচ্ছা আমি একটু কালিটা চেঞ্জ করি, ঠিক আছে? এই লাইনটা তোমরা একটু লিখো, তাহলেই দেখো এই ধ্বনিগুলোর নাম তোমার মনে থেকে যাবে। প্রথমে লিখো কত, তারপরে লিখো এবং, ওয়াও। আমি এই কথাটা পুরোটা বলছি না, কেন বলছি না, কারণ এই সম্পর্কে একটু বিতর্ক তৈরি হতে পারে। এরপর তোমরা বলবে যে স্যার এই বাক্যটা কেন লিখলেন। দেখো এটা একটু কিন্তু মজা আছে, খুব ভালো মজা আছে। দেখো প্রথমত হচ্ছে ক খ গ ঘ ঙ, ঠিক আছে? তাহলে কতর তুমি কটাকে নিয়ে নাও। ক ফর হচ্ছে তোমার কণ্ঠধ্বনি, এগুলোকে এই যে প্রথম বর্গ অর্থাৎ ক বর্গের যে ধ্বনি বা বর্ণ, এগুলোকে আমরা কি বলবো, কণ্ঠ, ঠিক আছে? এরপর ধরো চ বর্গে চ, ছ, বর্গীয় জ, ঝ, ঞ, এগুলোকে আমরা কি বলবো, তটা নিয়ে নাও। কত মানে এটা হচ্ছে তালব্য, কোনোদিন ভুলবে না, এই লাইনটা শুধু তুমি মনে রাখবে, ঠিক আছে? এটা হচ্ছে তালব্য। এরপর তুমি চলে আসো ট বর্গে ট, ঠ, ড, ঢ মূর্ধন্য, এই ময়ে চলে আসো, মানে হচ্ছে তোমার মূর্ধন্য। এই লাইনটা আমি ইচ্ছে করেই তোমাদের এই পিডিএফ এ লিখিনি, কারণ এটা নিয়ে বিতর্ক তৈরি হতে পারে। তোমরা শুধুমাত্র তোমাদের মধ্যে এই লাইনটা রাখবে, ঠিক আছে? নেক্সট দেখো ত, ত বর্গের ভিতরে পাঁচটা বর্ণ আছে, ত, থ, দ, ধ, দন্তন্য, তাহলে তুমি এই দটাকে নিয়ে নাও, মানে এইটা হচ্ছে তোমার দন্ত। এবং সবার শেষে প, প, ফ, ব, ভ, ম, প, ফ, ব, ভ, ম, মানে হচ্ছে এ ওয়াও এর ওটাকে নিয়ে নাও, মানে হচ্ছে তোমার ওষ্ঠ। দেখো ক্লিয়ার করো। প্রথম ক বর্গের কত, কটা নিয়ে নাও, তাহলে এটা হচ্ছে কণ্ঠ। চ বর্গের চ, ছ, বর্গীয় জ, ঝ, ইয়, তটা নিয়ে নাও, তাহলে মনে রাখবে তোমার তালব্য। ট বর্গের ট, ঠ, ড, ঢ মূর্ধন্য, মটা নিয়ে নাও, তাহলে তোমার কি হয়ে যাবে, মূর্ধন্য। ত বর্গের ত, থ, দ, ধ দন্তন্য, দটা নিয়ে নাও, তাহলে কি হয়ে যাবে, দন্ত। প বর্গের প, ফ, ব, ভ, ম, ওয়াও এর ওটা নিয়ে নাও, তাহলে কি হয়ে যাবে, ওষ্ঠ। ক্লিয়ার? এরপর তুমি বলতে পারো যে এই শব্দটার আমি ব্যবহার করলাম কেন। দেখো এই শব্দটা ব্যবহার করা ছাড়া আমার কোনো আর উপায় নেই। এই টেকনিকটা এই শব্দটা ছাড়া কোনো রকম ভাবেই আসবে না। ধরো এইটা দন্তধ্বনি, তাই তো? এটা দন্তধ্বনি, তাহলে দন্তধ্বনি এইটা যদি তোমার মূর্ধন্য ধ্বনি হয়, তাহলে মূর্ধন্য ধ্বনির জন্য আমি ম বর্ণটা লিখেছি। এইটা দন্তধ্বনি, তাহলে দন্তধ্বনির জন্য আমাকে দ লিখতেই হতো, এটা ছাড়া আর কোনো উপায় নেই। এরপর তুমি বলতে পারো এই যে পটা আছে, এটা তো ওষ্ঠবর্ণ, ওষ্ঠবর্ণের জন্য আমি ওয়াও শব্দটা ছাড়াও আমি অন্য শব্দও লিখতে পারতাম। কিন্তু তুমি বলো যে ও বর্ণের ও দিয়ে আর তুমি অন্য কি শব্দ লিখবে, তাছাড়া তো কোনো উপায় নেই। তাহলে আমি, স্যার, হ্যাঁ বলো। বলছি জয়েন হতে পারছে না বলছে স্যার অনেক। স্যার শোনা যাচ্ছে, অনেকে বোধহয় জয়েন্ট হতে পারছে না। সবাই তো জয়েন দেখাচ্ছে এখানে, আমাকে তো এডমিট করতে হচ্ছে না, শুনতে পাচ্ছি আমি।
30 জনের মতো আছে, ঠিক আছে, আমরা স্যার দেখে শোনা নিই। যাচ্ছে তো? হ্যাঁ, শোনা যাচ্ছে। এই উইন্ডোটা একটা জায়গায় সাইডে খুলে রাখুন, অনেকে জয়েন্ট হতে পারছে না, অটো জয়েন্টটা কাজ করছে না। আচ্ছা আচ্ছা। তো সেই জন্য দেখুন আমাকে অনেকে ফোন করছে জয়েন্ট হতে পারছি না। একটা হ্যাঁ উইন্ডোটা একটা পাশে খুলে রাখুন ছোট করে, তাহলে বুঝতে পারবেন আপনি। তারপরে কন্টিনিউ করুন ক্লাস। ওকে, ঠিক আছে। আচ্ছা, এই বিষয়টা বোঝা গেছে? সবাই বলো। যে টেকনিকটা শেখালাম বা টেকনিকটা তোমাদের হ্যাঁ জন্য স্যার। বোঝা গেছে বিষয়টা? হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। মনে থাকবে লাইনটা? না, মানে লাইনটা মনে রাখতে বলছি না, কিন্তু টেকনিকটা মনে থাকবে। স্যার স্যার ব্যাপারটা আপনি আরেকবার বলেন। হ্যালো স্যার। হ্যাঁ, বলুন। বলো। হ্যালো, হ্যাঁ, আমাদের বলো। মোবাইলে একটু সমস্যা হচ্ছিল, জয়েন হতে পারছিলাম না। আপনি ক্লাসটা আবার প্রথম থেকে শুরু করেন, নাহলে কিছু বুঝতে পারছি না। হ্যাঁ স্যার, আবার নতুন করে শুরু করেন, আমরা শেষে জয়েন হয়েছি। নাহলে আপনি থামেন 1 মিনিট 2 মিনিট, সবাই জয়েন হয়ে যাক, দিয়ে আপনি আচ্ছা শুরু করেন, তাহলে ভালো হবে, বুঝতে পারলেন? আচ্ছা, ঠিক আছে। বিষয়টা হচ্ছে 8টার থেকে সবাই জয়েন করবে, না হলে কিন্তু খুব সমস্যা হবে। আমি কিন্তু খালি জয়েন 8টা বেজে। মানে 8টা থেকে ছিলাম, কিন্তু স্যার জয়েন আমরা 8টা থেকে করছি, স্যার আমরা 8টা থেকে করছি, কিন্তু হচ্ছে না মোবাইলে, বুঝতে পারলেন? আচ্ছা, আপনার ওই জয়েন হচ্ছে না। আচ্ছা, জয়েন করতে এবার সমস্যা হচ্ছিল, হবে। তাই তো? হ্যাঁ হ্যাঁ স্যার, স্যার। হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, ঠিক আছে। ঠিক আছে, আমি একটু রিপিট করে দিচ্ছি সংক্ষেপে। অসুবিধা নেই। এখন কিন্তু সবাই জয়েন হয়ে যাচ্ছে, আমাকে কিন্তু কাউকে জয়েন করাতে হচ্ছে না। যাই হোক, ওটা সমস্যাটা হয়তো হয়েছিল কোনোভাবে। আমি একটু বলে দিচ্ছি, দেখো। স্পর্শক বর্ণগুলো সম্পর্কে আমি বলছিলাম। কিভাবে বলছিলাম? যে স্পর্শ বর্ণ আছে আমাদের ক থেকে ম পর্যন্ত, মোট যে 25টি বর্ণ আছে, এগুলো হচ্ছে তোমার স্পর্শ বর্ণ। ঠিক আছে? এই 25টি যে স্পর্শ বর্ণ, আচ্ছা, এই ক্লাসগুলো তো রেকর্ড থেকে যাচ্ছে, সুতরাং অসুবিধা হবে না, ঠিক আছে? দেখো, এই 25টিকে বলা হচ্ছে কি স্পর্শ বর্ণ, এবং কি বলা হচ্ছে মন দিয়ে বোঝো বিষয়টা। স্পর্শ বর্ণগুলো আমরা কিভাবে মনে রাখবো, এদের একটা পরিচয় কিভাবে মনে রাখবো, আমি তার একটা সহজ টেকনিক তোমাদেরকে শিখালাম। এখানে দেখো একটা লাইন দেখতে পাচ্ছ, আমি এই লাইনটা বলছি না, কারণ আমি লাইনটা পড়তে পারবো না, পড়াটা উচিত নয়। তোমাদের যাতে বোঝার সুবিধা হয় বা তোমরা সহজে মনে রাখতে পারো, সেই জন্য আমি কিন্তু লাইনটা তৈরি করেছি। কত, মাঝে একটা শব্দ আছে, এবং ওয়াও। ঠিক আছে? এই লাইনটা যদি তুমি মনে রাখো, তাহলে স্পর্শ বর্ণগুলো পরপর এদের পরিচয়গুলো তোমার মনে থেকে যাবে। কিভাবে মনে থাকবে? খুব সহজ একটা টেকনিক বলেছি। প্রথমে ধরো ক বর্গে, তোমরা জানো যে বর্গ আছে মোট 5টা: ক বর্গ, চ বর্গ, ট বর্গ, ত বর্গ এবং পর বর্গ। প্রত্যেকটি বর্গতে 5টি করে ধ্বনি বা 5টি করে বর্ণ আছে। ক্লিয়ার? এরপর এই বর্গের যে বর্ণগুলো, সেইগুলোর একটা পরিচয় আমরা জানবো। এগুলো কিন্তু সমস্ত পরিচয় না, একটা পরিচয় জানার কৌশল আমি বলছি। বাকিগুলোরও সহজ টেকনিক আমি তোমাদেরকে শেখাবো। দেখো, ক বর্গের এই যে বর্ণগুলো, এগুলোর কি নাম? কত। কত, তুমি কটা নিয়ে নাও। তাহলে ক বর্গের বর্ণগুলোর নাম হচ্ছে কণ্ঠবর্ণ। ক্লিয়ার? চ বর্গ, এই বর্গের ধ্বনিগুলো বা বর্ণগুলোর কি নাম? তটা নিয়ে নাও। ত ফর তালব্য বর্ণ। ক্লিয়ার? ত বর্গ, মটা নিয়ে নাও, মানে হচ্ছে তোমার মূর্ধন্য বর্ণ। ত বর্গ, ত থ দ দ দন্তন্য, তুমি দটা নিয়ে নাও। দ ফর দন্ত বর্ণ। প, প বর্গের প ফ ব ভ ম, তুমি একেবারে ওটা নিয়ে নাও। ওটাও নিতে পারো, এটাও নিতে পারো, যেটা নাও কোনো অসুবিধা নেই। সেটা হচ্ছে ওষ্ঠ বর্ণ। ক্লিয়ার? তাহলে কোন? কণ্ঠ, তালব্য, মূর্ধন্য, দন্ত, ওষ্ঠ। ক্লিয়ার? বুঝতে পেরেছো? সহজ টেকনিক। এরপর আমি বোঝাবো এগুলোর নাম কণ্ঠ হচ্ছে কেন। ক খ গ ঘ ঙ, এগুলোর নাম কণ্ঠ কেন? কণ্ঠ মানে কি? কণ্ঠ মানে হচ্ছে যেটা আমাদের ভোকাল কর্ড বা ল্যারিংস বলা হয়, এই বর্ণগুলো উচ্চারণ করার সময় সেখানে কম্পন তৈরি হবেই হবে। তুমি ক উচ্চারণ করো এবং গলার মানে যেটা দেখবে তোমার উঁচু মতো অংশটা আছে, সেখানে টাচ করো বা হাত দাও। ক, খ, গ, ঘ, ঙ, দেখো তোমার স্বরযন্ত্র বা স্বরতন্ত্র বা ল্যারিংস, ওটা দেখো কাঁপছে।
সুতরাং এটা হচ্ছে কণ্ঠবর্ণ। এরপর চ, ছ, বর্গীয় জ, ঝ, ইয়, এইগুলো যখন উচ্চারণ করবে তখন তোমার জিভটা চ, ছ, বর্গীয় জ, ঝ, ইয়, তোমার জিভটা তালুকে স্পর্শ করবে। যে অংশটা দেখো, তুমি এগুলো উচ্চারণ করো মনে মনে, সবাই একসাথে চ, ছ, বর্গীয় জ, ঝ, ইয় উচ্চারণ করতে শুরু করো না তোমরা, ওই মাইকটা বন্ধ করে মনে মনে উচ্চারণ করো। দেখো তোমার জিভটা যে অংশটাকে স্পর্শ করবে সেটা হচ্ছে তালু, আর তালুকে স্পর্শ করছে বলে ওই বর্ণগুলোর নাম হচ্ছে তালব্য বর্ণ। ক্লিয়ার? এরপরে ট, ঠ, ড, ঢ মূর্ধন্য। জিভটা ট উচ্চারণ করতে গেলে আমাদের মুখের উপরের যে অংশটাকে স্পর্শ করছে সেটাকে বলা হচ্ছে মূর্ধা। মূর্ধাকে স্পর্শ করবে বলে এটার নাম হচ্ছে মূর্ধন্য বর্ণ। তারপরে ত, থ, দ, ধ দন্তন্য। এইগুলো উচ্চারণ করাকালীন কি হবে দেখো, ত, থ, দ, ধ দন্তন্য। ত উচ্চারণ করো, দেখো আমাদের জিভটা আমাদের যে সামনের মাড়ির যে দাঁতগুলো, মানে উপরের অংশের যে দাঁতগুলো আছে সেখানে স্পর্শ করবে। সুতরাং দাঁত স্পর্শ করছে বলে, কোনটা, জিহ্বা বা জিভ দাঁত স্পর্শ করছে বলে সেগুলোর নাম হচ্ছে দন্তবর্ণ। তারপরে হচ্ছে প। প দেখো, প, ফ, ব, ভ, ম। আমাদের ঠোঁট স্পর্শ করছে বলে, দুটো ঠোঁট স্পর্শ করছে বলে সেটাকে আমরা বলছি ওষ্ঠ। তোমরা জানো ওষ্ঠ মানে হচ্ছে ঠোঁট। বুঝতে পারলে? সহজ টেকনিকটা বোঝা গেল? হ্যাঁ স্যার, ক্লিয়ার। বাকিরা স্যার জানো? বাকিরা? স্যার হ্যাঁ। স্যার বলছিলাম এটা তো কিতাম দত্ততেও হওয়া যেতে পারে। কি? এটা তো কিতাম দত্ত মানে কণ্ঠ তালব্য মর্ধদন্ত ওষুধা কিতাম দত্ততেও হওয়া যেতে পারে। হ্যাঁ, হওয়া যেতে পারে, কিন্তু এটাতে মনে রাখতে তোমার সব থেকে বেশি সুবিধা হবে। মানে বর্ণগুলো তুমি পর পর পেয়ে যাবে। ঠিক আছে? বোঝা গেল বিষয়টা? একটা পরিচয় তোমাদের ক্লিয়ার? হ্যাঁ স্যার। নেক্সট হ্যাঁ দেখো, স্যার, ক্লিয়ার। এরপর এগুলোর আরো অনেক পরিচয় আছে, সেই পরিচয়গুলো সম্পর্কে আমরা জানবো। দেখো, পরিষ্কার দেখা যাচ্ছে? হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। তোমাদের নিজেদের হাতগুলো দেখো। এরপরে কি করবে, তোমাদের যে হাতটা আছে সেই হাতটা একটা কাগজের উপরে রাখো, দিয়ে তারপরে এইরকম করে পেন্সিলে করে বা কলমে করে এমনি করে দাগ নিয়ে নাও। এইরকম করে দাগ নাও। বুঝতে পারলে কি বললাম? একটা কাগজের উপর তোমার হাতটা রাখো, তারপরে একটা কলমে করে দেখো দাগ নিয়ে নাও, তোমার হাতের ছবিটা চলে আসবে। তারপর আমি বোঝাচ্ছি। হয়ে গেল? সবাই জানাও আমাকে। হ্যাঁ স্যার, হয়ে গেছে। হয়ে গেছে? চলো দেখো, এটাও আমরা একটা শর্টকাট টেকনিক ব্যবহার করছি। ঠিক আছে? প্রথমত আমাদের যেটা কনিষ্ঠা, এটা তো হচ্ছে কনিষ্ঠা, বা যেটাকে আমরা গোদা বাংলায় কি বলি, কড়ি আঙ্গুল বলি, তাই তো? তারপরে বাকি পরপর আঙ্গুলগুলো আছে, এবং শেষ আঙ্গুল যেটা আছে সেটা হচ্ছে বৃদ্ধাঙ্গুষ্ঠ, বা যেটাকে আমরা গোদা বাংলায় কি বলি, বুড়ো আঙ্গুল। দেখো, এবারে কনিষ্ঠ আঙ্গুলে একেবারে প্রথমের ভাগটা, এটা হচ্ছে ক। এখানে ক লিখবে, বর্গের নামগুলো প্রথম অক্ষরগুলো লিখে নেবে, ক, চ, ট, ত, প। ঠিক আছে? লিখে নাও। এরপরে পরের অংশটা, তার পরের আঙ্গুল যেটা আছে সেখানে আমরা লিখব খ, গ, ঘ, ঙ। পরপর লিখে নাও এগুলো। এখানে আমরা লিখব চ, ছ, বর্গীয় জ, ঝ, ইয়। এখানে ট, ঠ, ড, ঢ মূর্ধন্য, ত, থ, দ, ধ দন্তন্য, এবং প, ফ, ব, ভ, ম। এরপর এইভাবে তুমি পরপর কিন্তু এই বিষয়টা লিখে নাও। লেখা হয়ে গেলে আমাকে জানাও। তারপরে দেখছি কিভাবে এটা মনে না থাকে। লেখা হয়েছে? হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার হয়েছে।
ওকে, একটু দাঁড়াও, আবার কেউ জয়েন হতে চাইছে। হুম, আচ্ছা দেখো, এরপরে দেখো বিষয়টা বোঝো। এরপর এইটা করলে কোনোদিন ভুলবে না, এত সুন্দর বা একটা সহজ টেকনিক। আচ্ছা, তোমরা বলতে পারো যে স্যার এই ধরনের অনৈতিক টেকনিক আপনি কেন ব্যবহার করছেন। দেখো, যুদ্ধ আর পড়াশোনায় সব টেকনিক ব্যবহার করা যায়, ঠিক আছে, মনে রাখতে হবে যেভাবে হোক, তাতে টেকনিক যাই হোক। দেখো, এরপরে বোঝো, এই এখনো জয়েন, ঠিক আছে। দেখো, প্রথমত এটা হচ্ছে 1, 2, 3, 4, 5, এইভাবে তুমি পরপর লিখে নাও সংখ্যাগুলো। এটা হচ্ছে বর্গের প্রথম বর্ণ, বর্গের দ্বিতীয় বর্ণ, বর্গের তৃতীয় বর্ণ, বর্গের চতুর্থ বর্ণ এবং বর্গের পঞ্চম বর্ণ। দেখো, তোমাকে এই রকম প্রশ্ন দেবে না যে অঘোষ বর্ণ কাকে বলে, ঘোষ বর্ণ কাকে বলে, মহাপ্রাণ বর্ণ কাকে বলে, অল্প প্রাণ বর্ণ কাকে বলে। এই ধরনের প্রশ্ন কি তোমার পরীক্ষায় দেবে? এই ধরনের পরীক্ষায় দেবে না। তোমাকে কি ধরনের প্রশ্ন দেবে? এগুলো নির্ণয় করতে বলবে। তাহলে আমাদেরকে মনে রাখতে হবে শুধুমাত্র, সংজ্ঞা মুখস্থ করার, বড় বড় ব্যাকরণ বই পড়ার কোনো প্রয়োজন নেই। আমাদের কাজটুকু নিয়ে আমাদের কাজ, ঠিক আছে। তাহলে এরপর দেখো, প্রথমত আমরা অঘোষ, দেখো অঘোষ গুলো দেখবো। অঘোষ সম্পর্কে কি বলা হয়েছে দেখো, আমাদের যেটা কড়ি আঙ্গুল বা যেটা কনিষ্ঠা এবং তার ঠিক পরের আঙ্গুল, অর্থাৎ 1 আর 2, অর্থাৎ বর্গের প্রথম বর্ণ এবং বর্গের দ্বিতীয় বর্ণ। বর্গের প্রথম বর্ণ কোনটা? ক। বর্গের দ্বিতীয় বর্ণ কোনটা? খ। ঠিক আছে, বর্গের প্রথম এবং বর্গের দ্বিতীয় হলেই সেটা হবে অঘোষ। আর বাকি তিনটে আঙ্গুল এখানে যেখানে পড়ে আছে, অর্থাৎ 3, গ, ঘ এবং উ, ঠিক আছে, এগুলো হয়ে যাবে তোমার ঘোষ। যদিও এই এই দিকের অর্থাৎ উ, ইউ, মূর্ধন্য, দন্তন্য, এগুলোর আরো অনেক পরিচয় আছে, আমি বলছি। আগে প্রথম পরিচয়টি তুমি মনে রাখো, সেটি হচ্ছে অঘোষ মানে হচ্ছে 1, 2, 1-এর ভিতরে যতগুলো আছে সব অঘোষ, 2-এর ভিতরে যতগুলো আছে সব অঘোষ। ঘোষ কোনটা? 3-এর ভিতরে যত আছে সব ঘোষ, বুঝতে পারছো? তারপরের আঙ্গুলের ভিতরে যতগুলো আছে সব ঘোষ, এবং বৃদ্ধাঙ্গুষ্ঠের ভিতরে যতগুলো আছে সেগুলো হচ্ছে তোমার ঘোষ। এইটুকু মনে রাখো। ঘোষ বর্ণ কাকে বলে, অঘোষ বর্ণ কাকে বলে, এগুলো আমি সব পরে বলছি, আগে শুধু এই টেকনিকটা তুমি মনে রাখো। এরপরে ঘোষ অঘোষ আমার ক্লিয়ার। এরপর আমরা কি মনে রাখবো? অল্প প্রাণ, মহাপ্রাণ, এইগুলো ক্লিয়ার রাখবো। এটা দেখো একেবারেই সহজ টেকনিক আছে, তুমি এইভাবে মনে রাখবে, অল্প প্রাণ মহাপ্রাণ, অল্প প্রাণ মহাপ্রাণ নাসিক্য। বাস, কি বললাম? 1 হচ্ছে তোমার অল্প প্রাণ, 2 মহাপ্রাণ, 3 হচ্ছে তোমার অল্প প্রাণ, 4 মহাপ্রাণ, 5 হচ্ছে তোমার নাসিক্য। এইভাবে মনে রাখো, অর্থাৎ 1 অল্প প্রাণ, 2 মহাপ্রাণ, 3 অল্প প্রাণ, 4 মহাপ্রাণ, 5 নাম্বার যেটা, এটা 5 একটু লিখে রাখবে, 5 নাম্বার হচ্ছে তোমার নাসিক্য। এটা মনে রাখা সহজ টেকনিক, অল্প প্রাণ মহাপ্রাণ, অল্প প্রাণ মহাপ্রাণ নাসিক্য। তাহলে এই পরিচয়গুলো দেখো আমাদের মনে থাকছে। কণ্ঠ, তালব্য, মূর্ধ, দন্ত, ওষ্ঠ, আমি সহজ টেকনিক বা একটা সহজতম লাইন তোমাকে শিখিয়ে দিয়েছি। এরপর এইগুলো মনে রাখারও সহজ টেকনিক শিখিয়ে দিলাম। অল্প প্রাণ মহাপ্রাণ, অল্প প্রাণ মহাপ্রাণ নাসিক্য, 1, 2 অঘোষ, 3, 4, 5 ঘোষ। বলো, এইটুকু মনে থাকবে কি থাকবে না? হ্যাঁ স্যার, থাকবে। হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার, ঠিক আছে। থাকবে তো মনে? এটুকু মনে রাখতে পারবে সবাই? হ্যাঁ। হ্যাঁ তাহলে স্যার। তাহলে তোমার অর্ধেক কাজ এখানে কমপ্লিট। দেখো, এইগুলো ব্যাকরণ বইয়ে দেখবে 5 পাতা লেখা আছে, তুমি যে কোনো ব্যাকরণ বই দেখবে 5 পাতা লেখা আছে এগুলো নির্ণয় করার জন্য।
আমরা একটা ছোট্ট স্লাইডের মাধ্যমে, একটা ছোট্ট হাতের মাধ্যমে আমরা কিন্তু পুরোটা মনে রাখতে পারবো। তো 5 পাতা পড়ার দরকারই নেই। বুঝতে পারছো? এরপর আমরা এগুলোর পরিচয়ে আসবো। এরপর আমরা পরিচয়টা জানবো। দেখো, এমন না শুধুমাত্র আমরা মুখস্থ করব তা নয়, এরপর আমরা পরিচয়গুলোও জেনে নেবো, যে অঘোষকে অঘোষ কেন বলে, ঘোষকে ঘোষ কেন বলে, সব জানবো। দেখো, প্রথমত আছে তোমার অঘোষ বর্ণ। আগে এইগুলো মনে রাখবে তোমরা হাতের সাহায্যে। কি বলা হচ্ছে দেখো, ঘোষ এবং অঘোষ, যে বর্ণগুলো উচ্চারণ করতে ফুসফুস থেকে অপেক্ষাকৃত কম বাতাস প্রবাহিত হয় এবং উচ্চারণ নাদিত হয় তাদেরকে অঘোষ বলে। এই নাদিত, কম বাতাস ততাস এইসব বিষয় মাথা থেকে বার করে দাও, আমি যেটা বলছি সেটা মনে রাখবে। অঘোষ, অ শব্দটা বা অ বর্ণটা আমরা কখন কাজে লাগাই? যখন কিছু নেতিবাচক কিছু হয় তখন দেখবে আমরা সেটাকে অ শব্দটাকে কাজে লাগাই, তাই তো? নেতিবাচক বিষয়ের ক্ষেত্রে দেখবে আমরা অ বর্ণটাকে কাজে লাগাই। ঠিক সেরকম ভাবে তোমরা জানো যে যে কোনো ধ্বনি বা যে কোনো বর্ণ উচ্চারণ করতে গেলে আমাদের বাকযন্ত্রের যে অংশটা বা যে অঙ্গটা সব থেকে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে সেটা হচ্ছে ফুসফুস। এই ফুসফুসের উপরেই কিন্তু আমাদের ধ্বনিগুলো উচ্চারিত হওয়ার প্রায় 90% এই ফুসফুসের ভূমিকা রয়েছে। কত শতাংশ বললাম? প্রায় 90% আমাদের যে কোনো ধ্বনি গুলো উচ্চারণের ক্ষেত্রে ফুসফুসের ভূমিকা রয়েছে। ফুসফুসের পর যদি বলা হয় যে সব থেকে গুরুত্বপূর্ণ অংশ কি বাকযন্ত্রের, সেটা হচ্ছে স্বরযন্ত্র। অনেকে স্বরযন্ত্রকে বলে, আরেকবার বলছি, অনেকে বাকযন্ত্রের প্রধান অংশ তোমার এই স্বরযন্ত্রকে বলে, কিন্তু না, বাকযন্ত্রের প্রধান অংশ স্বরযন্ত্র কখনোই হবে না। বাকযন্ত্রের প্রধান অংশ হচ্ছে ফুসফুস। বাতাস, বাতাস ছাড়া কোনো ধ্বনি কিন্তু উচ্চারিত হতে পারে না। এটা হচ্ছে প্রাথমিক শর্ত। যেমন তুমি অ আ না শিখলে শব্দ বা বাক্য লিখতে শিখবে না, ঠিক সেরকম ভাবে ফুসফুস না থাকলে তুমি কোনো ধ্বনি উচ্চারণ করতে পারবে না। তা নাসিক্য হোক, ওষ্ঠধ্বনি হোক, যা কিছু ধ্বনি হোক, তুমি ফুসফুসের হাওয়া ছাড়া কোনো ধ্বনি উচ্চারণ করতে পারবে না। ক্লিয়ার? আচ্ছা, কোনখান থেকে কোনখানে চলে এলাম দেখো। আচ্ছা, কোনটা আলোচনা? আচ্ছা, অঘোষ আলোচনা করছিলাম। অঘোষ মানে হচ্ছে কম বাতাস, এটুকু মনে রাখবে। কম বাতাস মানে হচ্ছে কম কম্পন। নাদ, এ দেখো, নাদ শব্দটার মানে কি জানো? কিসের ডাককে নাদ বলে? নাদ মানে কি কেউ বলতে পারবে? স্যার হাতি নাকি? স্যার ও ও স্যার হাঁসের হাঁসের ডাককে নাদ না বলে? না না না। স্যার ঔম ঔম নাকে স্যার, হুম, নাকের ডাককে। সিংহের ডাককে নাদ বলে। মনে রাখবে, সিংহের ডাককে কি বলা হচ্ছে? নাদ। মনে রাখবে এটা, এটা এক কথায় প্রকাশ করে, সিংহের ডাক। এরপরে একজন বলল ওম, ওমটাকে নাদ বলে। আমি ওর যুক্তিটা বুঝিয়ে বলছি, আগে তুমি শুধু লিখে রাখবে সিংহের ডাককে নাদ বলে। আচ্ছা, কে বললে ওম? কে বললে বলো? স্যার আমি বলেছি। কি নাম? আসো, তোমাদের সাথে আসলে পরিচয় হয়নি কোনোদিন আমার। মিঠু মিঠু গড়াই। আচ্ছা, মিঠু, ঠিক আছে। তুমি যেটা বলছো সেটাও আমি বাকিদের সাথেও একটু শেয়ার করে দিচ্ছি, ঠিক আছে? দেখো, এই নাদ শব্দটা প্রথম সৃষ্টি হয়েছিল কোথা থেকে? শিবের দেখবে একটা বাদ্যযন্ত্র আছে এই রকম দেখতে। শিবের একটা বাদ্যযন্ত্র আছে, দেখবে এইরকম দেখতে। দেখেছো? এটাকে কি বলে বলো তো? স্যার ডুগডুগি। ডমরু। ডুগডুগি। ডমরু, ঠিক। ডমরু। যেটা, যেটাকে আমরা গোদা বাংলায় কি বলি? ডুগডুগি, ডুগডুগি বলি। হ্যাঁ, ঠিক আছে। তো এইটার যে আওয়াজ, এইটার আওয়াজ কখন হয়েছিল? দক্ষ যজ্ঞের কথা তোমরা সবাই জানো, আমি তবু একটু সংক্ষেপে বলছি, যদিও এগুলো ক্লাসের বিষয় নয়, কিন্তু আমার ক্লাস করতে করতে অনেক টপিকে আলোচনা হয়েই যায়। দেখো, দক্ষ যজ্ঞ যখন হয়েছিল, তোমরা জানো শিবকে মানে জামাই হিসাবে পরিচয় দিতে খুব লজ্জা পেত শিবের যিনি শ্বশুর মশাই। এরপর পার্বতী সেখানে গেছেন এবং পার্বতীকে যাচ্ছে তাই ভাবে অপমান করা হয়েছে ওই যজ্ঞে। পার্বতী সেখানে
নিজের প্রাণ বিসর্জন দিয়েছেন স্বামীর নিন্দা সহ্য করতে না পেরে। ঠিক আছে, তখন কি করছে, মহাদেব পার্বতীর যে দেহ সেটা তার কাঁধে নিয়ে প্রলয় নৃত্য শুরু করা হচ্ছে, যেটা দেখবে শিবের একটা রূপ আছে নটরাজ। নটরাজ মানে হচ্ছে নট সম্রাট। তিনি ওই প্রলয় নৃত্য শুরু করছেন। প্রলয় নৃত্যর ফলে কি হচ্ছে, স্বর্গ মর্ত পাতাল বিশ্ব ব্রহ্মাণ্ডে প্রলয় শুরু হচ্ছে। সেই প্রলয়ের যে সুর, সেটা প্রথম শুরু হচ্ছে তার এই যে ডমরুর আওয়াজ থেকে। এই ডমরুর আওয়াজকেই প্রথম বলা হচ্ছে নাদ। ঠিক আছে, আর ও বলল ওম। ওম মানে কি সত্য। ওম মানে কি সত্য। আর একটা কথা তোমরা সবাই জানো, সত্যম শিবম কি সুন্দরম। সুন্দরম। তাহলে এটা নাদ মানে পুরোপুরি সেটা মহাদেবের সাথে জড়িত, কিন্তু এই যে ডমরুর আওয়াজকেই প্রথমে নাদ বলা হতো, পরে সেটা সিংহের আওয়াজ টাওয়াজ ইত্যাদি বিষয়ে এসেছে। যাই হোক, এগুলো কিন্তু আমার ক্লাসের টপিক নয়, এগুলো করাতে শুরু করলে ক্লাস শেষ হবে না। চলো পরবর্তী ইয়েতে চলে আসি আমরা তাড়াতাড়ি। দেখো, এরপর অল্প প্রাণে আসবো, যদিও এগুলো মুখস্থ করার মতো কিছু নেই, এইগুলো বিশেষ সিরিয়াস নেওয়ারও কিছু নেই। আমি বলবো, শুধু শুনবে, ব্যাস। তোমাদের আগেই ওখানে হাতের মাধ্যমে তোমাদের বর্ণগুলো তোমার চিহ্নিত করার মানে যে দক্ষতা, সেটা আগেই তৈরি হয়ে গেছে। আমি পিডিএফটাও দিয়ে দেবো, এই পিডিএফটা দেখলে আর কোনোদিন কেউ ভুলবে না। ঠিক আছে, দেখো অল্প প্রাণগুলো তুমি কিভাবে মনে রাখবে। যে বর্ণ অল্প প্রাণ মানে কি, প্রাণ মানে হচ্ছে বাতাস। দেখবে দেখবে যদি কোনো মানুষ মারা যায় তখন কি বলবে, কি বলে, যে ওর প্রাণ বায়ুটা বার হয়ে গেল। প্রাণ মানে কি, প্রাণ মানে হচ্ছে আমাদের জীবনের যে বায়ু সেটা, অর্থাৎ প্রাণ কথার অর্থই হচ্ছে তোমার বাতাস, এক কথায়। তাহলে কি, যে বর্ণ সমূহের উচ্চারণ কম দীর্ঘ হয়, অর্থাৎ কম দীর্ঘ মানে কি, ফুসফুস তাড়িত বাতাস কম প্রবাহিত হয়। অল্প, অল্প মানে হচ্ছে কম, প্রাণ মানে হচ্ছে বাতাস। তাহলে অল্প প্রাণ মানে কি, কম বাতাস। এইটুকু মনে রাখো, বাস, যথেষ্ট। আর এই যে ক খ বর্গ চ চ বর্গজ যেগুলো আছে, এগুলো তো নির্ণয় করা সহজ টেকনিক আগে শিখিয়েই দিয়েছি। এরপর মহাপ্রাণে যাব। মহাপ্রাণ, মহা কথাটা আমরা কখন ব্যবহার করি, মহা কথাটা আমরা বিশাল অর্থে ব্যবহার করি বা বেশি অর্থে ব্যবহার করি। প্রাণ মানে হচ্ছে বাতাস, তাহলে মহাপ্রাণ মানে হচ্ছে বেশি বাতাস। মানে কি, দেখো ওইটাই লেখা আছে এখানে, ফুসফুস তাড়িত বাতাস অধিক প্রবাহিত হয়। বুঝতে পারলে? আর এখানে বর্গের দ্বিতীয় আর চতুর্থ, এটা তো আমি আগেই ওখানে সহজ টেকনিকে শিখিয়ে দিয়েছি। এরপর চলে আসো, দেখো বিষয়গুলো দেখো, ওইগুলো বেশি দেখার প্রয়োজন নেই। তাহলে একবার ওই স্লাইডটাতে আসছি, এই স্লাইডটাই আরেকবার আসছি। এই স্লাইডটাতে যেটুকু বোঝানো হয়েছে বুঝতে পেরেছো? কি কি বোঝালাম আমি আরেকবার পুরোটা সাম আপ করছি। প্রথমত বর্গগুলো বোঝালাম। কটা বর্গ আছে? 5টা বর্গ আছে। বর্গের ভিতরে প্রথম পরিচয় আমরা তাদের পেলাম কি, কত, ম, দ, ওয়াও। সেখান থেকে আমরা কি কি পেয়েছি, কণ্ঠ, তালব্য, মূর্ধন্য, দন্থ, ওষ্ঠ। আমি যে বাক্যটা লিখিয়েছি সেটা ছাড়াও তুমি অন্য বাক্য জোর করে লিখতে পারো, কিন্তু সেটা মনে রাখা অতটা সহজসাধ্য হবে না যতটা আমি যে বাক্যটা বলেছি। ক্লিয়ার? কণ্ঠ, তালব্য, মূর্ধ, দন্ত, ওষ্ঠ কোনটাকে কেন এগুলো বলা হয়েছে সেটাও আমি তোমাদের কাছে ক্লিয়ার করে বুঝিয়ে দিয়েছি। এরপর অল্প প্রাণ, মহাপ্রাণ, অল্প প্রাণ, মহাপ্রাণ, নাসিক্য। 1 অল্প প্রাণ, 2 মহাপ্রাণ, 3 অল্প প্রাণ, 4 মহাপ্রাণ, 5 নাসিক্য বা এটাকে অনুনাসিকও বলে, কারণ এগুলো উচ্চারণের সময় কি হয়, আমাদের নাকের ব্যবহার হয়। যেমন তুমি উ উচ্চারণ করো, ইয় উচ্চারণ করো, মূর্ধন্য উচ্চারণ করো, দন্তন্য অথবা ম উচ্চারণ করো, দেখো তোমার নাক কাজে লাগবে বা নাক থেকে বাতাস বার হবেই হবে। অর্থাৎ এগুলো হচ্ছে নাসিক্য বা অনুনাসিক। বোঝা গেল? এরপর এগুলোর আরো একটা পরিচয় আছে, অঘোষ আর ঘোষ। কিভাবে মনে রাখবে? অঘোষ হচ্ছে প্রথম দুটো, শেষ 3টে হচ্ছে ঘোষ। ব্যাস, একটা 5 পাতার ক্লাস 5 মিনিটে তুমি এখানটা মনে রাখতে পারবে। যতটা বোঝানো হয়েছে বুঝতে পেরেছো? হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। বাকিরা জানো? হ্যাঁ স্যার, বুঝেছি। আচ্ছা, আর একটা কথা বলার আছে আমার। দেখো অনেকটা হয়ে গেছে ক্লাসটা, তো একটু কথা।
আমি স্যার class- হ্যালো আচ্ছা আমি একটু বলে নিই, স্যার তারপরে বলছি তুমি বলবে। ওকে, দেখো একটা কথা বলার আছে, তারপর শুনছি আমি প্রশ্ন, কোনো অসুবিধা নেই। বিষয়টা হচ্ছে যে আমি ক্লাসের রিপোর্ট পেলাম তোমাদের স্যারের কাছ থেকে। একটু কৃতজ্ঞতা জানানোরই ছিল তোমাদের কাছে। ক্লাসের খুব ভালো রিপোর্ট তোমরা দিয়েছো স্যারকে। তো আমি খুব ভালো রিপোর্ট পেয়েছি। বা তোমাদের বাংলা ব্যাকরণ, দেখো প্রথমত আমার জানা ছিল না যে আমি কি ক্লাস পাবো। আমাকে বলা হয়েছিল বাংলা ক্লাস করতে, ঠিক আছে। তো বাংলার তোমরা দুটো পার্ট তোমরা জানো, একটা হচ্ছে বাংলা ব্যাকরণ বা কন্টেন্টের পার্ট থাকে সেখানে, আর একটা হচ্ছে পেডাগজি। দুটো করার জন্যই আমি তৈরি ছিলাম, অসুবিধা নেই। কিন্তু আমাকে ব্যাকরণটা দেওয়া হয়েছে এবং আমি চেয়েছিলাম সত্যি মন থেকে যে আমাকে যাতে করে ব্যাকরণটাই দেওয়া হয়। কারণ ব্যাকরণটা সম্পর্কে ছাত্রছাত্রীদের আমি দীর্ঘ 12 বছর ধরে পড়াতে পড়াতে দেখেছি, কারণ অনেকের অনেক ভীতি থাকে, পড়তে ইচ্ছা করে না। আমি সেইটুকু দূর করতে চেয়েছিলাম। তো তোমাদের সবাইকে ধন্যবাদ, তোমরা খুব ভালো রেসপন্স করেছো এবং বিষয়টা তোমরা খুব শিখছো বা মন দিয়ে শিখছো। সবাইকার কে ধন্যবাদ। বলো, এরপরে বলো। বলো রুবিনা, কি বলছিলে বলো। স্যার বলছিলাম যে অষ্টবর্ণ যখন পড়বো তখন আমরা প ফ ব ভটাই পড়বো, ম পড়বো না? কেন পড়বে না ময়ে দেখো। ওখানে নাসিক্য বর্ণ লেখা আছে, তো তার জন্য স্যার এটাই কনফিউজ। আরে বাবা, এগুলোর একটা, তোমার নাম কি? রুবিনা। তোমার তো কোনো ডাক নামও এস থাকতে পারে না। হ্যাঁ স্যার। ঠিক সেরকম ভাবে একটা বর্ণের অনেকগুলো পরিচয় আছে। একটা বর্ণের যদি পরিচয় নাসিক্য হয়, তাহলে তার মানে এই নয় যে ওটার পরিচয় ওষ্ঠ হবে না। আমার নাম পল্লব, আমার নাম পল্লব জি বলে স্যার। এমন এমন নয় যে আমার ডাক নাম অন্য কিছু। আমার ডাক নামটা বলছি না, আমার ডাক নামটা অন্য কিছু একটা হবে না। বুঝতে পারলে বিষয়টা? একটা বর্ণের অনেক হ্যাঁ পরিচয় স্যার, হয়। হ্যাঁ স্যার। ওকে, চলো দেখো, এরপরে আমরা নেক্সট স্লাইডে আসছি। ঘোষ অঘোষ সব বুঝিয়ে দিয়েছি, এগুলো আর দরকার নেই। এরপর দেখো আমরা ঘৃষ্ট বর্ণ আসবো। দেখো ঘৃষ্ট কথাটার মধ্যেই কিন্তু উত্তর আছে। ঘৃষ্ট কথাটার মধ্যে উত্তর আছে। দেখো, দেখবে এখানে এইরকম কাঠ থাকে, একটা কাঠ থাকে। দেখবে এইরকম একটা যন্ত্র আছে, যন্ত্রটার নামটা এই মুহূর্তে মনে পড়ছে না। সেই যন্ত্রটাতে করে দেখবে কাঠটা কাটে। এই যন্ত্রটার নাম কারো মনে আছে? এটাকে কি বলে বলো তো, যেটা কাঠ কাটে? মনে পড়ছে না এই মুহূর্তে। হ্যাঁ হ্যাঁ, ভেরি গুড, ঠিক, ধন্যবাদ। এটাকে বলা হচ্ছে করাত, ঠিক আছে। এই করাতে করে দেখবে যখন কাঠ কাটে, তখন দেখবে একটা একটা বিশ্রী রকমের আওয়াজ হয়। দেখবে ঘর্ষণজাত যে আওয়াজ, ঘ্যাস ঘ্যাস এইরকম দেখবে একটা আওয়াজ হয় কাঠটার সময় এইখানে, ঠিক আছে। তো এই করাতের এই যে আওয়াজ, এইটা তুমি মনে রাখবে এই ঘৃষ্ট বর্ণগুলো বা ঘৃষ্ট ধ্বনিগুলো মনে রাখার সময়। ঘৃষ্ট মানেই হচ্ছে ঘর্ষণ। ঘৃষ্ট মানে কি? ঘৃষ্ট মানেই হচ্ছে ঘর্ষণ বা ঘষা খাওয়া। বুঝতে পারছো? মানে ঘষা খাওয়ার ফলে যে ধ্বনিগুলি বা বর্ণগুলি উচ্চারিত হয়, সেগুলোই ঘৃষ্ট ধ্বনি। দেখো, চ ছ বর্গীয় ছ, বুঝতে পারছো? বর্ণের উচ্চারণ যখন তুমি করবে, তখন জিহ্বা এবং তালু, এটা উভয়ের মধ্যে একটা ঘর্ষণজাত আওয়াজ তৈরি করবে বা ধ্বনি তৈরি করবে। এগুলোকেই বলা হচ্ছে ঘৃষ্ট বর্ণ। কোন কোন বর্ণগুলো? চ, ছ, বর্গীয় ঝ। দেখো চ, ছ, বর্গীয় ঝ। দেখো একটা ওই করাতের ঘষা, কাঠের সাথে ঘষা লাগার মতো একটা আওয়াজ হচ্ছে। উচ্চারণগুলো করো তো নিজেরা, একটা ঘষা খাওয়া আওয়াজ হচ্ছে। হচ্ছে স্যার, হচ্ছে স্যার। হ্যাঁ স্যার। হবে। সেই হ্যাঁ স্যার। জন্যই এগুলোর নাম হচ্ছে তোমার ঘৃষ্ট বর্ণ। বুঝতে পারছো? পরবর্তী সময়ে এটা একটু বানানটা ভুল আছে, এটা স্পৃষ্ট বর্ণ হবে। স্পৃষ্ট বলা হচ্ছে এটাকে। এটাকে স্পষ্ট বলা হয় কিছু কিছু বইয়ে আছে, কিন্তু এটা স্পৃষ্ট বর্ণ হবে। যাই হোক, দেখো ক বর্গ, ত বর্গ এবং প বর্গের প্রথম থেকে চতুর্থ বর্ণের উচ্চারণকালে মুখের বিশেষ স্থান কিন্তু কি হয়? একটা বিশেষভাবে
স্পষ্ট হয়ে যায়, স্পৃষ্ট লেখা আছে, এটা হবে স্পৃষ্ট হয়ে যায়। স্পৃষ্ট মানে কি? স্পৃষ্ট হওয়া মানে কেউ বলতে পারবে স্পৃষ্ট কথাটার অর্থ? স্পৃষ্ট মানে সিস কি? দিয়ে দিয়ে বলা হয় ওর জন্য কি না স্যার? না না না, শীষ না, শীষটা আলাদা। চাপিয়ে স্পৃষ্ট মানে দেখবে, চাপা যাওয়া একটু। ঠিক, হ্যাঁ, ভেরি গুড, চাপা। দেখবে এখানে একটা বল আছে, এখানে ধরো একটা বল আছে, মাঝে একটা কাঠ আছে, দুটো বললে করে তুমি কাঠটাকে যদি কি করো, এইখান থেকেও বল প্রয়োগ করো, এই দিক থেকেও যদি বল প্রয়োগ করো, তাহলে কি হবে? এটা চাপা পড়বে, মানে এইটাকে বলা হচ্ছে স্পৃষ্ট হওয়া। দেখবে একটা কথা আছে, মাঝে মধ্যে এই বর্ষাকালে এই সংবাদটা তুমি খবরের শিরোনামে পড়বে, কি শিরোনামে দেয়? যে বিদ্যুৎ পৃষ্ঠ হয়ে মৃত্যু হলো 3 জনের। পেয়েছো বিদ্যুৎ পৃষ্ঠ কথাটা? এরপর বল। হ্যাঁ, তো স্যার পদপিষ্ট হয়েও বলে। হ্যাঁ, পদপৃষ্ঠ হয়েও বলে, মানে চাপা পড়া এক কথায়, মানে বাজ পড়া, একটা মানুষের ওপর বাজ পড়া মানে কি? সে বাজে চাপা পড়ছে। পদপৃষ্ঠ হয়ে মৃত্যু মানে কি? সে চাপা পড়ছে চলতে চলতে অনেকের পায়ের ভিড়ে। সেই জন্য এগুলোকে বলা হচ্ছে স্পৃষ্ট বর্ণ। নেক্সট, নাসিক্য বর্ণ। দেখো নাসিক্য বর্ণগুলো, এগুলো মনে রাখার তো সহজ টেকনিক তুমি ওখানেই পেয়ে গেছো। নাসিক্য মানে হচ্ছে নাক এবং মুখের দুটোর সমান ব্যবহার হবে, ঠিক আছে? এবং এটা ভালো করে লেখা নেই, যখন তুমি উচ্চারণ করবে, যেমন ধরো উচ্চারণ করো, ইয়, দন্তন্য, মূর্ধন্য ম, তুমি তোমার নাকের উপরে এই হাতটা দাও, দেখো মুখ থেকে যেমন হাওয়া বার হবে, তোমার নাক থেকেও অল্প হাওয়া বার হবেই। ইয়, দন্তন্য, মূর্ধন্য ম, উচ্চারণ করো নিজেরা। মাইক্রোফোনটা বন্ধ করে উচ্চারণ করবে, না হলে বিকট আওয়াজ শোনাবে। সেই জন্য এগুলোকে বলা হচ্ছে নাসিক্য ধ্বনি। বুঝতে পারছো কেন নাসিক্য ধ্বনি বলা হচ্ছে? নেক্সট হচ্ছে তোমার, যেমন ধরো এটাকে বলা হচ্ছে কম্পনজাত ধ্বনি বা রনিত ধ্বনি বলা হচ্ছে। যেমন কি র, র ধ্বনি উচ্চারণের সময় কি হয়? অগ্রভাগ তোমার কম্পিত হয়। কি বলা হচ্ছে? অগ্রভাগ কম্পিত হয়। কোনটার অগ্রভাগ কম্পিত হয়? আমাদের এই যে জিহ্বা, জিহ্বার তো অনেকগুলো অংশ আছে, তো জিহ্বাটা যেখান থেকে শুরু হয় এটাকে কি বলা হয়? এটাকে বলা হচ্ছে জিহ্বা মূল। কি বলা হচ্ছে? এটাকে জিহ্বা মূল। আর এই যে অংশটা, এটাকে বলা হচ্ছে কি জিহ্বাগ্র। কি বলা হচ্ছে? জিহ্বাগ্র, মা জিভের অগ্রভাগ। তো তুমি যখন র ধ্বনিটা উচ্চারণ করবে তখন কি হবে? দেখো র, র উচ্চারণ করো র, দেখো এই যে এই অংশটাতেই তোমার বেশি প্রেসার পড়বে এবং এই অংশটা দেখো কেঁপে উঠবে। তোমরা নিজেরা দেখো তো টেস্ট করে হচ্ছে কিনা, তারপরে বোঝাচ্ছি বাকিটা। হ্যাঁ হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার, হচ্ছে। হচ্ছে, হ্যাঁ স্যার। হ্যাঁ। সুতরাং যেহেতু এটা কি হচ্ছে, কেঁপে উঠছে জিভার সামনের অংশটা, সেই জন্য এটাকে বলা হচ্ছে কি, সেই জন্য এটাকে বলা হবে তোমার কম্পনজাত ধ্বনি বা রনিত ধ্বনি। বুঝতে পারছো? কম্পনজাত ধ্বনি বা এটাকে তুমি বলবে রনিত ধ্বনি। নেক্সট হচ্ছে তোমার পার্শ্বিক ধ্বনি। আচ্ছা, এখনো জয়েন হচ্ছে কেউ? হ্যালো স্যার। হ্যাঁ, হ্যালো, হ্যাঁ বলো। স্যার বলছি রনিত মানে কি? বলছি, দাঁড়াও, একজন জয়েন করলো তো, ওকে বলে দিচ্ছি। দেখো, রনিত কথাটা এসেছে অনুরণন থেকে। অনুরণন কথাটা শুনেছো কেউ? অনুরণন, অনুরণন, একটা সিনেমা আছে অনুরণন নামে, ঠিক আছে? যাই হোক, এটা অনেক দিনের সিনেমা, দেখেছো কিনা জানি না। তো অনুরণন কথা থেকে, রণন থেকে রণিত কথাটা এসেছে। রণন কথাটা হচ্ছে তোমার কি? বিশেষ্য পদ। রণিতটা হচ্ছে তোমার বিশেষণ পদ। এই রণন থেকে রণিত কথাটা, অনুরণন মানে কি? অনুরণন মানে হচ্ছে রিপিটেশন, মানে বারবার চক্রাকারে যেটা আবর্তিত হয়। দেখুন, র ধ্বনিটা যখন তুমি উচ্চারণ করবে তখন কি হবে? র, র, তখন কি হবে? এই যে কম্পনটা, এই কম্পনটা বারবার রিপিটেশন হতে থাকবে। বুঝতে পারছো? সেই জন্য এটাকে বলা হচ্ছে
রনিত, রনন থেকে রনিত। বোঝা গেছে? হ্যাঁ স্যার। ভালো প্রশ্ন করেছো। এইরকম প্রশ্ন টুকটাক করবে, তাহলে মানে বিষয়টা কি হচ্ছে, আমি যখন পড়াচ্ছি তখন তো আমি বুঝতে পারছি না কোনটা তোমরা জানো বা কোনটা জানো না। যখন প্রশ্নটা করবে তাহলে কি হবে, এটা বুঝিয়ে দিতে আরো সুবিধা হবে। নেক্সট দেখো, এরপর হচ্ছে পার্শ্বিক ধ্বনি। খুব ভালো করে দেখো, পিডিএফটা বানানো আছে তোমাদের জন্য। পার্শ্বিক ধ্বনি হচ্ছে ল। তুমি এই জিভটাকে শুধু খেয়াল রাখো, আর কিছু দেখার দরকার নেই, আমাদের জিহ্বাটাকে খেয়াল। এইটা যখন উচ্চারণ করবে তখন কি হবে, ল ধ্বনিটা যখন উচ্চারণ করবে তখন আমাদের জিভের এইটা, যদি তোমার ধরো এটা যদি বাম দিক হয় তাহলে এটা ডান দিক, তাই তো? যখন এই ল ধ্বনিটা উচ্চারণ করবে তখন বাম দিক থেকেও দেখবে হাওয়া বার হবে বাইরের দিকে, আর এই যে ডান দিক থেকেও হাওয়া বার হবে বাইরের দিকে। ল, মুখের পরে হাত দাও, দেখো বুঝতে পারবে। ল, দেখো এইখান থেকেও হাওয়া বার হবে, এখান থেকেও হাওয়া বার হবে, জিহ্বার দুপাশ দিয়ে হাওয়া বার হবে। পার্শ্বিক মানে কি, দুপাশে। পার্শ্বিক মানে হচ্ছে পার্শ্ববর্তী, সেখান থেকে পার্শ্বিক কথাটা এসেছে, পার্শ্ব। সুতরাং দুপাশে, জিহ্বার দুপাশ থেকে যখন হাওয়া বার হবে, হাওয়া মানে হচ্ছে বাতাস বার হবে, তখন সেটাকে বলা হচ্ছে পার্শ্বিক ধ্বনি, সেটা একমাত্র হচ্ছে ল। নেক্সট, তরল স্বর। তরল স্বর, এটাকে তরল স্বর কেন বলা হয় বলছি দেখো। র এবং ল, এটা স্বরধ্বনির তারল্যে উচ্চারিত হয়। এই তারল্য, এইসব কথাগুলো বাদ দাও, মন দিয়ে বোঝো, বিষয়টা সহজভাবে বুঝো। র এবং ল, দেখবে কুমার শানুর গান বা কিশোর কুমারের গান তোমরা আগেকার দিনে পুরনো, যেটা 90s এর গান বলা হয়, শোনা হয় গান তোমাদের অল্প বিস্তর? হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। কুমার শানু বা কিশোর কুমারের গান কিংবা মোহাম্মদ রফি সাহেব, মোহাম্মদ হ্যাঁ রফির স্যার। গান শোনা হয়? হ্যাঁ স্যার। ঠিক আছে, দেখো কেন আমি গানের প্রসঙ্গ আসছি সেই জন্য বলছি। দেখো ওই বিষয়টা, আমি গান গাইতে শুরু হলে কি হবে, বাকি সবাই ক্লাস থেকে বার হয়ে যাবে, সুতরাং আমি বলছি না বিষয়টা। দেখবে কুমার শানু বা কিশোর কুমারের গানে দেখবে রা 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 এরকম করে দেখবে ওরা গানটা প্রথমে শুরুটা, যেটা কি বলা হয় গানের মুখরা না কি বলে, দেখবে ওরা ওইভাবে শুরু করে। ল, লা 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 এইভাবে দেখবে শুরু করে, কিংবা গানের মাঝে মাঝেও কিন্তু এই ধ্বনিগুলোর দেখবে প্রয়োগ করে, রিপিটেটিভ ওয়েতে এগুলো দেখবে ওরা প্রয়োগ করে। শোনা হয়েছে বিষয়টা? এইটা বুঝতে পারছো যেটা আমি বলতে চাইছি? বুঝতে পেরেছি। মানে আমি হ্যাঁ স্যার। গেয়ে তো শোনাতে পারছি না, তাহলে সবাই চলে যাবে। হ্যাঁ, সুতরাং বুঝতে পারছো, সেই জন্য এটাকে বলা হচ্ছে তরল স্বর। তরল স্বর মানে হচ্ছে, এটার আরেকটা নাম হচ্ছে গান গাওয়ার স্বর। লিখে রাখবে তো পাশে, এটাকে গান গাওয়ার স্বরও বলা হয়। লিখে নাও, এটা কিন্তু লেখা নেই, আমি ভুলে গেছি লিখতে, লিখে নাও। এটা ডক্টর মিহির চৌধুরী কামিল্লার বইয়ে আছে, তরল স্বরের আরেকটা নাম হচ্ছে গান গাওয়ার স্বর। লেখা হয়ে গেলে বলো, আমরা পরের ইয়েতে আসি। হয়ে গেছে। হ্যাঁ দেখো, এরপর আছে অর্ধ ব্যঞ্জন। অর্ধ মানে হচ্ছে, তো অর্ধ মানে তো তোমরা জানো, অর্ধেক বা হাফ। সেটা যখন ব্যঞ্জনের হাফ, মানে বিষয়টা বোঝো কি বলা হচ্ছে। যে ব্যঞ্জন ধ্বনিগুলি স্বরধ্বনির মতো ব্যঞ্জন ধ্বনির বাহক হয়ে নিজে অক্ষর তৈরি করতে পারে তাকে অর্ধ ব্যঞ্জন বলে। দেখো কি বলা হচ্ছে, ব্যঞ্জন বর্ণ হওয়ার একটা শর্ত কি ছিল, যে ব্যঞ্জন বর্ণ বা ব্যঞ্জন ধ্বনি তখনই উচ্চারিত হবে যখন তার সাথে কি থাকবে, একটা স্বরধ্বনি থাকবে। মানে ধরো ক, একটা ব্যঞ্জন ধ্বনি, এর সাথে কিন্তু একটা স্বরধ্বনি লাগবেই লাগবে, লাগবেই লাগবে, তাই তো? কিন্তু বলা হচ্ছে কিছু কিছু ব্যঞ্জন বর্ণ আছে যেটা অনেকটা স্বরধ্বনির মতো, মানে অর্ধেক স্বরধ্বনির মতো, বুঝতে পারছো? সেটাকেই বলা হচ্ছে অর্ধ ব্যঞ্জন। কোনটা কোনটা, খুব ইম্পর্টেন্ট প্রশ্ন। দেখো, দন্তন্য, ম, র এবং ল, এই চারটে কেন বলা হচ্ছে, এই বর্ণগুলি ব্যঞ্জন ধ্বনির সঙ্গে যুক্ত হয়ে যুক্ত ব্যঞ্জন গঠন করতে পারে। যেমন একটা আমি এখানে শব্দ লিখছি, যেমন ধরো হচ্ছে অন্ন, অ দন্তন্যয় দন্তন্য, এটা কিন্তু যুক্ত হতে পারে, বুঝতে পারছো? যেমন ম, আম্মা, আ ময় ময় আকার, র এর সাথেও কিন্তু যুক্ত হয়, এবং ল, যেমন পল্লব, লয় ল। সুতরাং এইগুলোর সাথে কি হয়, সহজেই ওই জাতীয় ধ্বনি বা ওই জাতীয় বর্ণ খুব সহজভাবে যুক্ত হতে পারে, এবং যুক্ত হওয়ার সময় কি হয়,
এটা অনেকটা স্বরধ্বনির মতো আচরণ করে, সেই জন্য এগুলোকে বলা হচ্ছে অর্ধ ব্যঞ্জন। মানে কি, আমরা জানি তো ব্যঞ্জন বর্ণ বা ব্যঞ্জন ধ্বনি পরাধীন, কার পরাধীন? স্বরধ্বনির পরাধীন। কিন্তু এই যে চারটে ব্যঞ্জন ধ্বনি আছে, এটা অবশ্যই ব্যঞ্জন ধ্বনি এবং স্বরধ্বনিরই পরাধীন, কিন্তু স্বরধ্বনির পরাধীন হয়েও স্বরধ্বনির পরাধীনতার মতো আচরণ করছে না। ও কি করছে? সহযোগীর আচরণ করছে, মানে স্বরধ্বনির অর্ধেকটা আচরণ ও নিজে নিয়ে নিচ্ছে, সেই জন্য এগুলোকে বলা হচ্ছে তোমার অর্ধ ব্যঞ্জন। বোঝা গেছে? নেক্সট, অন্তঃস্থ বর্ণ। একেবারে শেষ দিকে আমরা চলে এসেছি। দেখো এই ধ্বনিগুলো কি হয়? স্পর্শ এবং উষ্ম ধ্বনির মাঝামাঝি হয়। যেমন কি কি আছে? চারটি আছে, তার মধ্যে হচ্ছে ব, অন্তুস্থ জ, র এবং ল। এবং আমি আগে তোমাদেরকে বলেছি যে একটা ব তোমার ছিল বর্গীয় ব, আর একটা হচ্ছে অন্তুস্থ ব। আমি কি বলেছি? কোন বটা বাদ দেওয়া হয়েছে বর্তমানে? বর্গীয়টা, অন্তুস্থ অটা বাদ দেওয়া হয়েছে, ঠিক আছে? তাহলে দেখো, যখন এই এই বটা ছিল তখন কিন্তু এই পিডিএফটা লেখা হয়েছে বা সেই সময় নোটটা আমি তৈরি করেছি, সুতরাং এই বটা আছে। কিন্তু বর্তমানে এই যেহেতু এই বটার অস্তিত্ব নেই, সুতরাং অন্তস্থ জ, র আর ল নিশ্চয়ই এগুলোই শুধুমাত্র অন্তস্থ বর্ণ হবে। নেক্সট হচ্ছে তোমার তাড়নজাত ধ্বনি। দেখো তাড়না বিষয়টা তোমরা সাইকোলজিতে আছে, দেখবে সিডিপি তে তাড়না বলে একটা কথা আছে, পড়া হয়েছে সিডিপি, সেখানে তাড়না বলে কথাটা পেয়েছো কেউ? না স্যার, এখন হয়তো ওটা চাহিদা, মনে পড়ছে না। চাহিদা, তাড়না, মোটিভেশন চ্যাপ্টারের মধ্যে হ্যাঁ রয়েছে ওটা। ঠিক ঠিক হ্যাঁ ঠিক, আছে। মোটিভেশন চ্যাপ্টারের মধ্যে এটা রয়েছে। কি কি রয়েছে ওখানে? দেখবে আছে তাড়না, চাহিদা, প্রেষণা, মনোযোগ, প্রেষণা। মনোযোগ এগুলো আছে তো। তো ওখানে দেখবে এই তাড়না হ্যাঁ স্যার, কথাটা আছে। যাই হোক স্যার দেখো, শিখন চ্যাপ্টারে তাড়না, লক্ষ্য, বাধা। হ্যাঁ ওগুলো আছে। দেখো উচ্চারণের সময় কি বলা হচ্ছে? প্রদর্শিত জিহ্বার উল্টো পিঠের দ্বারা দন্তমূলে দ্রুত আঘাত বা তাড়না করে। তাড়না মানে হচ্ছে কি, একটা তাড়নজাত অবস্থা তৈরি হবে। তাড়নজাত অবস্থা মানে কি? তাড়নজাত অবস্থা মানে হচ্ছে একটা অস্বস্তিকর পরিস্থিতি তৈরি হবে তোমার জিহ্বার ভিতরে। তুমি র, ঢয় শূন্য র এগুলো উচ্চারণ করো, দেখো উচ্চারণ করতে তোমার অস্বস্তি হচ্ছে কি হচ্ছে না, বলো? র, ঢয় শূন্য র এগুলো উচ্চারণ করতে অসুবিধা হচ্ছে? দেখো তো জিভের ভিতরে অস্বস্তি হচ্ছে। মানে অন্য বর্ণগুলোর থেকে বা অন্য ধ্বনিগুলো উচ্চারণ, ধরো তুমি ক উচ্চারণ করো, ক উচ্চারণ করতে দেখো কোনো তোমার অস্বস্তি একটু হ্যাঁ হ্যাঁ, স্যার, ক উচ্চারণ একটু জটিল ক হচ্ছে। উচ্চারণের সময় দেখো কোনো তোমার অস্বস্তি নেই সেভাবে, কিন্তু তুমি র, ঢয় শূন্য র এগুলো উচ্চারণ করে দেখো তোমার জিহ্বার ভিতরে সরি, হ্যাঁ স্যার, হচ্ছে। জিহ্বার ভিতরে দেখো অস্বস্তি হবে। তাড়না মানেই হচ্ছে তোমার একটা অস্বস্তির পরিস্থিতি তৈরি হবে। সুতরাং তাড়নজাত ধ্বনি তুমি এটা অস্বস্তি দিয়ে মনে রাখবে। মানে র আর ঢয় শূন্য র, ছোটবেলায় এটাকে আমরা বলতাম অড় ঢড়, ঠিক আছে? এটাকে আমরা বলতাম অড় আর ঢড়। যাই হোক, দেখো পরবর্তী সময় দেখো, নেক্সট দেখো, এরপর আছে দেখো অনুস্বর বা অনুস্বার, বিসর্গ এবং চন্দ্রবিন্দু। একেবারে শেষে আমরা পৌঁছে গেছি, শিবের মাথায় চাঁদ, ঠিক আছে? অনুস্বার এগুলোকে কি বলা হচ্ছে? পরাশ্রয়ী ধ্বনি, বা এগুলোর আরেকটা নাম হচ্ছে কি পরাশ্রয়ী বর্ণ। জানো যে ধ্বনি বর্ণ কাছাকাছি বিষয়। যাই হোক দেখো, পরাশ্রয়ী মানে কি, এগুলো তোমার নিজেরা অন্য কোনো আশ্রয় ছাড়া সরাসরি ব্যবহৃত হতে পারবে না। তুমি অনুস্বর দিয়ে কোনো শব্দ তৈরি করতে পারবে? এই অনুস্বরটাকে একা রেখে তুমি কোনো শব্দ তৈরি করতে পারবে এখানে? না স্যার। কিন্তু হবে না এখানে তো, তো। এখানে একটা তুমি ঢ বসিয়ে দাও, তাহলে ঢং, মানে একে একটা সাপোর্ট দিতে হবে, মোট কথা। তুমি এই যে বিসর্গ আছে, বিসর্গ দিয়ে কোনো শব্দ তৈরি করতে পারবে একে একা রেখে?
না স্যার। পারবে না, কিন্তু এখানে তুমি বয়ে আকার লাগিয়ে দাও, হয়ে গেল। চন্দ্রবিন্দু তুমি একে একা দিয়ে কোনো শব্দ তৈরি করতে পারবে? না। পারবে না। কিন্তু কিন্তু এখানে তুমি অন্য কোনো একটা চন্দ্রবিন্দু দিয়ে কোনো একটা আচ্ছা, চাঁদেই তো আছে চন্দ্রবিন্দু দিয়ে, তাহলে দেখো চলে এলো। মানে পরাশ্রয়ী ধ্বনি বা পরাশ্রয়ী বর্ণ, বা এটার আরেকটা নাম আশ্রয় স্থানভাগী বর্ণ বলা হয়। লিখে নাও তো ওটাও। আশ্রয় মানে অন্যের আশ্রয় ছাড়া কিন্তু এগুলো উচ্চারিত হতে পারে না বা ব্যবহৃত হতে পারে না। পরাশ্রয়ী ধ্বনি বা আরেকটা নাম আছে না স্যার? হ্যাঁ, ওটাই বলছিলাম। অযোগবাহ। হ্যাঁ, যোগবাহ অযোগবাহ আছে, অযোগবাহ বলা হচ্ছে। ঠিক আছে, সুতরাং এগুলোর কি 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 নাম বললেন, বললাম? কি নাম হ্যাঁ, বলেন স্যার, আরেকবার বলুন। বলছি, দেখো কি কি নাম আমরা পেলাম। দেখো, প্রথমত পেলাম কি পরাশ্রয়ী ধ্বনি বা পরাশ্রয়ী বর্ণ। এটা ক্লিয়ার তো? এটা বুঝতে পেরেছো যে এটাকে কেন পরাশ্রয়ী বলা হয়? হ্যাঁ স্যার, অন্যের আশ্রয় নিয়ে লিখতে হয়, নিজে নিজে শব্দ তৈরি করতে পারে না। হ্যাঁ, নিজে নিজে উচ্চারিত হতে পারে না, তাই তো। এরপর এটার আরেকটা নাম কি পেলাম? এই যে বিশেষ করে যেটা এই যে অনুস্বার আছে, বিসর্গ আছে, ঠিক আছে, এগুলোকে এটার আরেকটা নাম হচ্ছে আশ্রয় স্থানভাগী বর্ণ। লিখে নাও তো, আশ্রয় স্থানভাগী বর্ণ, বা ওই যে আরেকটা ভাই আমার বললো অযোগবাহ বর্ণ, এটাকে অযোগবাহ বলা হয়। লিখে নাও, আশ্রয় স্থানভাগী বা অযোগবাহ বর্ণ। তো ছোট মজার জিনিস বলি, ছোটবেলায় এই যে এগুলো মনে থাকতো না আমাদের, যে এই যে অনুস্বার, বিসর্গ, চন্দ্রবিন্দু, এগুলো অন্য বর্ণের মতো তো নয়। তোমার ক, এটা একটা ধ্বনি দিয়ে উচ্চারণ, কিন্তু দেখো অনুস্বার দেখো অনেক বড়, বিসর্গ অনেক বড়, চন্দ্রবিন্দু অনেক বড়। এগুলো মনে রাখতে আমাদের খুব অসুবিধা হতো। ঠিক আছে, এগুলো কিভাবে মনে রাখতাম, দেখবে আগেকার দিনে খেলা হতো, সেই তীর ডাং বলে একটা খেলা হতো, এইরকম দেখবে তোমার লাঠি থাকতো, দিয়ে তীর থাকতো, সেটা দিয়ে খেলতো। দেখো এইটা অনেকটা ওইটার মতো দেখতে। এরপর দেখো বিসর্গ, এটা আমরা কি বলতাম? হোমিওপ্যাথি ডাঙ্গুলি। বড়ি। হোমিও হ্যাঁ, ডাঙ্গুলি, ঠিক, এটাকে ডাঙ্গুলি বলতো। এটাকে আমরা বলতাম হোমিওপ্যাথি বড়ি। উপরে একটা হোমিওপ্যাথি বড়ি, নিচে একটা হোমিওপ্যাথি বড়ি, মানে হচ্ছে তোমার বিসর্গ। দেখো নেক্সট দেখো, এরপর হচ্ছে ফলা। ফলা মানে কি? ব্যঞ্জন বর্ণের সংক্ষিপ্ত রূপ। ঠিক আছে, ব্যঞ্জন বর্ণের সংক্ষিপ্ত রূপ। ব্যঞ্জন বর্ণ কোন কোন স্বর কিংবা অন্য স্বর বর্ণের সঙ্গে যুক্ত হলে এর আকৃতির পরিবর্তন হয় বা সংক্ষিপ্ত হয়। তাই ব্যঞ্জন বর্ণের আশ্রিত সংক্ষিপ্ত রূপকে বলা হয় ফলা। আর যদি সেটা কার কোনগুলোকে বলে বলো তো? ফলা আর কার দুটো জিনিস আছে। কার কোনগুলো? যেমন আকার, ইকার, ওকার, উকার, একার, ঔকার। ঠিক, সংক্ষিপ্ত রূপ। হ্যাঁ, স্বরধ্বনি বা স্বরবর্ণের সংক্ষিপ্ত রূপ হচ্ছে কার, আর ব্যঞ্জন ধ্বনি বা ব্যঞ্জন বর্ণের সংক্ষিপ্ত রূপ হচ্ছে ফলা। বোঝা গেল? এই ফলাগুলো আছে, মোট 6টা ফলা আছে, দেখে নেবে। এখান থেকে জীবনেও কোনোদিন প্রশ্ন আসে না, যাই হোক তবু মনে রাখবে। দেখো ব ফলা দিয়ে অশ্ব, বিশ্বাস, এগুলো ছোট বাচ্চাদেরকে শেখানোর, এগুলো আর তোমাদেরকে কি শেখাবো, তোমরা অনেক জানো, এগুলো সম্পর্কে আমি বলছি না। বলো ক্লাসটা বোঝা গেছে বা ক্লাসটা কেমন লাগলো বলো? এটা খুব জটিল একটা ক্লাস স্যার, ভালো ছিল। লাগলো স্যার। স্যার খুব একদম ভালো লেগেছে। অসাধারণ স্যার। দেখো খুব খুব জটিল একটা ক্লাস, তোমরা জানো। তোমাদের বন্ধুদেরকেও জিজ্ঞাসা করবে যে ধ্বনি বর্ণগুলো কেমন মনে থাকে কিনা তাদের। দেখবে এই ক্লাসটা সবাই দেখবে স্কিপ করে যায়, ধ্বনি বর্ণ কারোর মনে থাকতে চায় না। ঠিক আছে, স্যার আরেকটা ছিল না সেই সেই সম্মুখ স্বরধ্বনি, কেন্দ্রীয় স্বরধ্বনি, ওগুলা কি এর মধ্যে নেই? আছে, ওটার আরেকটা পার্ট আছে। ওটা তো আজকেই আমরা ও, কিসের ক্লাস করলাম বলো তো? ব্যঞ্জন ধ্বনিটা বললাম। আজ আমরা করলাম ব্যঞ্জন ধ্বনি। স্যার, এইখানে দেখো লেখা আছে। হ্যালো স্যার, হ্যাঁ বলো। বলছি আগের দিনে যে নোটটা দিয়েছিলেন স্যার, একটু ওখানে একটু সম্মুখ স্বরধ্বনি আর পশ্চাৎ একটু দাঁড়াও, আমি রেকর্ডিংটা বন্ধ করে নি, তারপরে বলো। এটা আমাদের ক্লাসটা তো কমপ্লিট, আর কারো বুঝতে অসুবিধা নেই তো কিছু এটা সম্পর্কে, আজকের ক্লাস সম্পর্কে?
না স্যার। না ওকে, তাহলে আমরা এটা বন্ধ করছি, ঠিক আছে?